বাড়িতে কেউ মারা গেলে সেই মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে করা হয় পারলৌকিক কাজকর্ম ও শ্রাদ্ধানুষ্ঠান। সেই রকমই একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে যে কি ভয়ানক অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, সেই সত্যি ঘটনাটাই আপনাদের সামনে বলতে আসছেন আপনাদের সকলের প্রিয় প্রফেসর রয়। আর প্রফেসর রয়ের এই ঘটনাটার পরে আমি আপনাদেরকে এমন একটা ঘটনা বলবো যে ঘটনাটা সোদপুর থেকে শম্পা লিখে পাঠিয়েছে, এবং এই ঘটনাটা হচ্ছে কর্মফলের উপর ভিত্তি করে। একটা মানুষ সে যত খারাপ কাজই করুক, সে যত শক্তিশালী হোক না কেন, তাকে কিন্তু তার সেই খারাপ কাজের ফল পেতেই হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে আপনারা কিন্তু আপনাদের সেই ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আরও ভালো হয় যদি সেই ঘটনা সম্পর্কিত কোনো ছবি বা ছোট যদি ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দেবেন। আর একটা রিকোয়েস্ট করব, আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। তাহলে তারাও এই ঘটনাগুলো শুনে জেনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই প্রফেসর রয়ের কাছে এবং ওনার থেকে শুনে নিই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। চলুন। হ্যালো সবাইকে, আমি প্রফেসর রয় আবার অনেক দিন পর ভূত ভগবানে ঘটনা পাঠাচ্ছি। তো অনেক দিন বিভিন্ন কাজের ব্যস্ততা থাকার জন্য সেইভাবে ঘটনা রেকর্ড করে পাঠাতে পারিনি। আর সত্যি বলতে কি, এই ধরনের অদ্ভুত ঘটনা তো সবসময় শুনতে পাওয়া যায় না। তাই সত্যি বলতে এরকম ঘটনা, যে ঘটনা আপনাদেরকে নাড়িয়ে দেবে বা আপনারা ভয় পাবেন, এরকম ঘটনা সবসময় পাওয়া যায় না। তো সেরকমই একটি ঘটনা যা রিসেন্টলি আমরা সবাই, মানে আমাদের ফ্যামিলি, আমি সবাই মিলে আমরা প্রত্যক্ষ করলাম, এবং সেটা এতটাই অদ্ভুত যে লাস্ট প্রায় 3-4 মাস আমরা এটাকে খুব কাছ থেকে দেখেছি। তার ফলে এই ঘটনাটা আমাদের কাছে খুবই অদ্ভুত বলে মনে হয়েছে, তাই ভাবলাম যে রেকর্ড করে পাঠাই। তো আপনারা যারা শুনছেন, ভূত ভগবানের নিয়মিত শ্রোতারা, তারা আশা করি ঘটনাটা তাদের সবারই ভালো লাগবে, এবং আপনারা একদম স্কিপ না করে পুরো ঘটনাটা শুনবেন। তাহলে বুঝতে পারবেন যে কী অদ্ভুত এবং কী রহস্যময় এই ঘটনাটা। তো আমি আর দেরি না করে ঘটনাটা প্রথম থেকে বলা শুরু করছি। এই ঘটনাটা ঘটেছে আমাদেরই কলকাতার বাড়িতে। তো লাস্ট কিছুদিন আমি আমার কলকাতার বাড়িতে ফেরত এসেছি। তো এই ঘটনাটা খুবই রিসেন্টলি, মানে 3-4 মাস আগের ধরে ঘটনাটা ঘটেছে। তো আমাদের কলকাতার বাড়িতেই ঘটনাটা ঘটা। তো কি হয়েছে যে আমাদের বাড়িতে, আমাদের ফ্যামিলি মেম্বার্স ছাড়াও আমাদের বাড়িতে যে লোকটি কাজ করে, একজন মাসি আমাদের কাজ করে থাকে বাড়িতে, দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম করতে হয় সে কাজ উনি করে থাকেন। তো ওনার সঙ্গে আমরা অনেক সময় দেখেছি যে উনি যখন আমাদের বাড়িতে কাজ করতে আসেন, মানে এখনও যখন আসেন, উনি মাঝে মাঝে ওনার একটি মেয়ে আছে, সে মেয়েটিকে সঙ্গে করে নিয়ে আসতেন বা এখনও আসেন। তো সেই মেয়েটি বয়স বেশি না, মেয়েটি ক্লাস 6-7-এ পড়ে। তো মাঝে মাঝে ওই মেয়েটিকে নিয়ে আসতো, যে বাড়িতে একলা না থাকার জন্য। তো মাঝে মাঝে নিয়ে আসতো, এটা আমরা দেখেছি। তো মেয়েটি চুপচাপ আমাদের বাড়িতে বসে থাকতো, ছোটোখাটো কাজে ওর মাকে হেল্প করে দিত। তো এরকম আমাদের সঙ্গে প্রায়ই হতো। মানে উনি আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করছেন, বেশ কিছু বছর ধরে কাজ করছেন। এবং আমরাও কিন্তু ওর যে মেয়েটি, সে মেয়েটিকে অনেকদিন ধরেই দেখছি, মানে ছোটো বয়স থেকেই আমাদের বাড়িতে প্রায়ই আসতো। তো ওকে আমরা অনেক দিন ধরেই চিনি। খুবই শান্ত স্বভাবের মেয়ে। জেনারেলি আমাদের বাড়িতে আসলে চুপচাপ এক জায়গায় বসেই থাকতো, বা একটু বড় হলে রিসেন্টলি
ওর মাকে একটু একটু কাজে হেল্পও করে দিত। তো মেয়েটি খুবই শান্ত স্বভাবের মেয়ে, এটাই বলতে চাইছি। তো এরই মাঝে মানে মাস 3-4 আগে, মানে অগস্ট সেপ্টেম্বর এরকম সময় হবে এই লাস্ট বছরের, তো মানে একদিন আমাদের বাড়িতে বেশ 3-4 দিন ধরে যে কাজের যে লোক মাসি আছে সে আসতে চাইছিল না। তো আমরা যখন জানতে পারলাম যে কেন আসছে না, তখন বলল যে উনি বললেন যে কিছু অসুবিধা থাকার জন্য উনি আসতে পারছেন না, কিছু ফ্যামিলিতে কিছু অসুবিধা হয়েছে। তো আর স্পেশালি খুব ভালো করে কি হয়েছে, কার হয়েছে অতটা পরিষ্কারভাবে উনি বলেননি। উনি শুধু বললেন যে কিছু অসুবিধা চলছে, আমি 3-4 দিন 4-5 দিন পর, 1 সপ্তাহ আমি আসতে পারবো না কাজে, 1 সপ্তাহ পর আসবো। তো আমাদের বাড়িতে কি করা যাবে, অনেক দিনের চেনাশোনা, 7 দিন আসতে পারবে না, তো অসুবিধা নেই, কোনো রকমে নিজেদেরকেই করে নিতে হয়েছে বাড়ির লোকদেরকে। তো এরকম 7 দিন যেটা উনি বলেছিলেন সেটা চেঞ্জ হয়ে প্রায় 10 দিন মতো হয়ে যায়। তারপর আমরা খোঁজ খবর যখন আবার নিই, তারপরে উনি আসেন আমাদের বাড়িতে। তখন আমরা জিজ্ঞেস করি যে কার কি হয়েছে। তখন উনি যেটা বলেছিলেন যে সেটা হচ্ছে যে ওর মেয়ের শরীর ভালো নেই। তখন আমরা বললাম যে কি হয়েছে মেয়ের। তো বলছে মেয়ের শরীর একদম ভালো নেই, এই 10-12 দিন আগের থেকেই হঠাৎ করেই রাত্রিবেলা মেয়ের নাকি কেমন একটা সেন্সলেস মতো হয়ে গিয়েছিল, যে হঠাৎ করেই রাত্রিবেলার দিকে অজ্ঞান মতো হয়ে যায়, প্রায় 20-25 মিনিট মতো সেন্সলেস থাকে। পাড়ার লোকজন ডাক্তার ডেকে নিয়ে আসে, ডাক্তার ডেকে আসার পরে আস্তে আস্তে নর্মাল, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। তো যেহেতু খুবই গরিব ওরা এবং ওদের পুরো ফ্যামিলি, তো সেক্ষেত্রে পাড়ার যে ডাক্তার, সে ডাক্তার যে সমস্ত টেস্টগুলো করতে বলে বা যেগুলো করতে বলে ওরা সেসব করতে পারছিল না। তো কোনো রকমে একটু ধার দেনা করে ওরা নাকি বেশ কিছু টেস্টও করেছে। তো কিন্তু মেয়েটির শারীরিক অবস্থা একদমই ভালো নেই। তো আমরা জিজ্ঞেস করি তাহলে কি হয়েছে, মানে কি এখন কি হয়েছে, মানে তারপর থেকে কি প্রবলেম হয়েছে। তো তাতে উনি যেটা বলছেন যে ওনার মেয়ে যেটা প্রথম দিন যেটা রাত্রিবেলা সেন্সলেস হয়ে গিয়েছিল, তারপরে ডাক্তার দেখানোর পরে অনেক ডাক্তাররা বলে যে অনেক সময় গ্যাস থেকে হতে পারে বা কোনো রকম অন্যান্য সমস্যা, হার্টের সমস্যা, বিভিন্ন সমস্যা থেকেই এ ধরনের, বা নার্ভাস সিস্টেমের জন্য অনেক সময় এরকম অজ্ঞান হয়ে যায়। তো অনেক কিছুই থাকতে পারে, অনেক কিছু প্রবলেমই হতে পারে। তো সেইগুলোর জন্য বেশ কিছু টেস্ট করতে হবে। তো ওরা বেসিক যে সমস্ত টেস্ট, ইসিজি, এ সমস্তগুলো করে, কিন্তু তাতে কোনো রকম কিছু নাকি ধরা যায়নি। কিন্তু উনি বলছেন যে ডাক্তার কিন্তু কিছুই সেরকম ধরতে পারেনি বা পারছে না যে মেয়েটির সঙ্গে কি হয়েছে। এবং মেয়েটির শরীর সেদিনের পর থেকেও প্রচণ্ড রকম খারাপ হয়ে গিয়েছে এবং তার জন্য ও লাস্ট 7 দিন, প্রায় 10 দিন আসতে পারেননি কাজে। তার কারণ হচ্ছে যে মেয়েটির শারীরিক অবস্থা প্রচণ্ডভাবেই খারাপ হয়ে গিয়েছে। এবং মেয়েটি, যেটা আমরা শুনে একটু অবাকই হয়ে গেলাম, যে মেয়েটি নাকি এখন ওর নিজের মা বাবা কাউকেই সেভাবে চিনতে পারছে না এবং চুপচাপ নাকি সবসময় উপরের দিকে তাকিয়ে, মানে যখনই বসে আছে, মাটিতে বসে আছে বা বিছানায় বসে আছে, যেখানেই বসে আছে, সবসময় মাথা উঁচু করে মানে ছাদের দিকে তাকিয়ে ফ্যাল করে তাকিয়ে আছে। আর মনের মুখে মুখে কিছু বিড়বিড় করে কী সব কথা বলছে, যেগুলো ওরা স্পষ্ট কিছু মানে বুঝতে পারছে না। এবং সেটা মানে কিছু একটা, যেটা মানে ওনারা বুঝতে পারছেন না, কিছু একটা বিড়বিড় করে বলছে, সবসময় উপরের দিকে তাকিয়ে ফ্যাল করে তাকিয়ে আছে, বিড়বিড় করে বলছে। এবং নিজের মা এবং ওনাদের ফ্যামিলির লোকজন, প্রসঙ্গত উল্লেখ করি যে ওর মানে মেয়েটির কথা বলছি, সেই মেয়েটির বাবা কিন্তু নেই। তো ওর মা, মানে যে আমাদের বাড়িতে কাজ করেন উনি এবং ওনার মেয়ে, ওরা দুজনই, এবং ওর বাড়ির কিছু
বয়স্ক লোকেরা হবে, ওনারা একসঙ্গে থাকেন। তো কিন্তু এই বাচ্চা মেয়েটি কিন্তু নিজের মাকেও চিনতে পারছে না, কাউকেই চিনতে পারছে না, কীরকম সবসময় কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, কিছুই যেন বুঝতে পারছে না, আর বিড়বিড় করে কিছু একটা বলছে। এবং তখন আরও অনেক কিছু বলতে থাকে, ও আরও অনেক কিছু জিজ্ঞেস করাতে অনেক কিছু বলেও, যেগুলো খুবই অদ্ভুত লেগেছিল আমাদের। যেমন উনি আমাদেরকে বলেন যে সেই মেয়েটি, মানে ওর মেয়ে, রাত বিরেতে ঘুম থেকে উঠে পড়ে একইভাবে বিছানায় উঠে উপরের দিকে তাকিয়ে আছে, আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, আর মুখে মুখে কিছু বিড়বিড় করে কথা বলছে। আর কিছুতেই সে স্কুলে যাবে না, যখনই কিছু বোঝানো হচ্ছে কিছু খেতেও চাইছে না, স্কুলে যেতেও চাইছে না, কিছুই করতে চাইছে না। আর সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা, সেটা হচ্ছে যে যদি স্নান করতে যায়, সে স্নানের ঘর থেকে, মানে ওয়াশরুম থেকে স্নান করে প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়েছে, কিছুতেই বেরোবে না, কিছুতেই নাকি সেই ঘর থেকে বেরোবে না। সে ওখানেই ভেতরে বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, কিছুতেই বেরোবে না, অনেক কষ্ট থেকে বের করতে হচ্ছে। এটা একটা অদ্ভুত বিষয় আমাদেরকে বলে। তাছাড়া কিছুতেই কোনো খাবার সে খাবে না, এবং সে খাবার যখনই তাকে দেওয়া হচ্ছে, সে কী করছে, খাবারগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মাটিতে ফেলছে, এবং সেই মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে খাবারটা খাচ্ছে। এবং এই দৃশ্যটা সত্যি খুবই অদ্ভুত দেখতে লাগবে। তো এটাকে খুবই স্বাভাবিক আমাদের শুনে মনে হয়নি। তো পাড়ার লোকেরা বা ওর বাড়ির আশেপাশে যারা আছে সবাই বলছে যে নিশ্চয়ই কোনো মানসিক প্রবলেম হয়েছে, বা পড়ে গেছিলো কিনা, বা কোনো আঘাত পেয়েছে কিনা মাথায়, কোনোভাবে কোনো একটা মানসিক প্রবলেম বলে ওরা ভাবছে। এবং তার জন্য ডাক্তার ওদেরকে যে সমস্ত স্ক্যান দিয়েছে, সিটি স্ক্যান দিয়েছে, আর কিছু জিনিসপত্র দিয়েছে, স্ক্যানস দিয়েছে, যেগুলো আর কি একটু বেশ দামি বলে ওরা কিন্তু সেগুলো করে উঠতে পারছে না। তো ঠিক আছে, তো এর জন্য ও বিভিন্ন লোকের কাছ থেকে, বিভিন্ন বাড়িতে যে কাজ করে সেখান থেকে উনি হেল্প চাইছেন, যে যদি কোনোভাবে সেই টাকাগুলোকে জোগাড় করে এই সিটি স্ক্যান বা এই ধরনের স্ক্যানিংগুলো যদি করতে পারা যায়। তো আমরাও সেরকমভাবে যতটুকু সম্ভব আমরা হেল্প করে দিই, যে না, বাচ্চা মেয়েটাকে ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, এরকম অবস্থায় আছে, অ্যাটলিস্ট এই স্ক্যানগুলো না হলে তো ডাক্তার কোনো চিকিৎসা করতে পারবে না। তো আমরা যথাসম্ভব টাকা দিয়ে হেল্প করে দিই। এবং তারপরে যেটা শুনতে পারি যে ওদের যে পরিমাণ টাকার দরকার ছিল এই প্রাইমারি টেস্টগুলো করার জন্য, সেগুলো ওরা জোগাড় করতে পেরেছে, এবং স্ক্যানগুলো ওরা করতে দিয়েছে। তো এরই মাঝে কি হয় যে এরকম যখন স্ক্যান করতে দিয়েছে, এরই মাঝে একদিনও সেই মেয়েটিকে নিয়ে আসে, এবং সেই মেয়েটি যে খুব বেশি রেগে যাচ্ছে বা খুব বেশি হাত পা ছুটছে ওরকম কিছু না, একদমই চুপচাপ কেমন করে নিয়ে এসে আমাদের ঘরের কোণায় একটা বসিয়ে দিল, কিন্তু সে বসে আমাদেরই ঘরের ছাদের দিকে তাকিয়ে আছে। এটা আমরা নিজের চোখে দেখছি। এবং কিছু একটা বিড়বিড় করে ঠোঁট নড়ছে, বোঝা যাচ্ছে বিড়বিড় করে কিছু একটা বলে যাচ্ছে, কিন্তু কি বলছে আমরাও পরিষ্কারভাবে বুঝতে পারিনি, কিন্তু এটা আমরা এভাবে দেখেছি। তো এবং কিছুতেই জামা কাপড় চেঞ্জ করতে চাইছে না, এবং জামা কাপড় নোংরা হয়ে গেছে, কিছুতেই চেঞ্জ করতে দেবে না। খুবই অদ্ভুত বিষয়, মানে কোনো কিছুর সঙ্গে কোনো কিছু মেলানো যাবে না। তো এরভাবে মাঝখানে 1-2 দিন মেয়েটিকে নিয়ে এসেছিল, যে বাড়িতে বাড়িতে একা রাখতে নাকি চাইনি, তো নিয়েই এসেছিল। এটাকে আমরাও দেখলাম যে চুপচাপ বসে আছে, কখনো কখনো দেওয়ালের দিকে চলে যাচ্ছে, বা কোনো একটা দেওয়ালের সঙ্গে ঘেঁষে বসে রয়েছে, কখনো মাথা নিচু করে চুপচাপ মাটিতে মাথা ঠেকিয়ে চুপচাপ বসে রয়েছে, এবং সেই যে বসে রয়েছে তার কোনো নড়নচড়ন নেই, ওভাবেই বসে রয়েছে, খুবই অদ্ভুত। তো এইভাবে 5-7 দিনের ভেতর ওর রেজাল্টসগুলো চলে আসে, তো সেগুলোকে নিয়ে ও ডাক্তারের কাছে যায়। কিন্তু তার 2-3 দিন পরে যেটা ডাক্তার কাছ থেকে শুনে এসে আমাদেরকে বলে, যে ডাক্তার কিছুই খুঁজে পায়নি, মাথার ভেতর বা ব্রেনের ভেতর কোনো রকম অ্যাবনর্ম্যালিটি বা কোনো রকম নার্ভের প্রবলেম কোনো কিছুই কিন্তু ধরা যায়নি। ডাক্তার কিছুই ধরতে পারছে না, কিন্তু ওদের অনেকগুলো টাকা ওদের খরচা হয়ে গিয়েছে, যে ডাক্তার কিছুই ধরতে পারছে না। তো
তখন আমাদের মনে হয়েছিল যে নিশ্চয়ই কিছু একটা কারণ তো হয়েছেই, কারণ আমরাও খুবই অবাক হয়েছিলাম ব্যাপারটা থেকে। তো আমরাই তখন জিজ্ঞেস করি যে তুমি বলো তো যে মোটামুটি যে সময় থেকে এরকম ওর হচ্ছে তার আগে কি ঘটেছিল। তো ও বলছে যে না, তেমন কিছুই ঘটেনি, রোজ যেরকম স্কুলে যায়, স্কুলে গেছিলো, সব কিছু ভালোই ছিল, সব ঠিকঠাকই ছিল, খাওয়া দাওয়া করে গিয়েছিল, বাড়ি ফিরে এসে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিল, এবং শুয়ে থাকা অবস্থাতেই বিছানার মধ্যেই নাকি ওই একটা সেন্সলেস মতো হয়ে যায়। ওটাকে তর্কা ওঠা বলে ওদের লোকাল ভাষায়, বাট ওরকমই আর কি। শরীরটা বেঁকে গিয়ে, চোখটা উপরে উঠে গিয়ে, মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে অনেকক্ষণ, প্রায় 20-25 মিনিট মতো নাকি ও অজ্ঞান হয়েছিল। তো আমি অনেকবারই জিজ্ঞেস করি যে আপনি ভালো করে মনে করে দেখুন তো যে তার 2-3 দিন আগে বা 4 দিন আগে, 5 দিন আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা রোজ ঘটে না বা একটু অন্যরকম। তো এইভাবে বলার পরে উনি আমাকে পর বেশ কিছু ঘটনা বলতে থাকেন যে এই ঘটনাগুলো ঘটেছিল, এগুলো খুবই নর্মাল। তার মধ্যে থেকে একটা খুবই নর্মাল ঘটনাই বলে, সেটা হচ্ছে যে ওদের রিলেটিভদের মধ্যেই, মানে দূর সম্পর্ক রিলেটিভদের মধ্যে, ওদের পাড়া প্রতিবেশীদের মধ্যেই আর কি, ওদের যেহেতু প্রতিবেশীরাই মোটামুটি রিলেটিভসদের মতোই ওরা থাকে ওইটুকু জায়গায়, তো ওদের মধ্যে থেকে একজনের মানে বাড়িতে ওদের একটা শ্রাদ্ধের নেমন্তন্ন ছিল। তো জেনারেলি আজকাল আপনারা যারা শুনছেন অনেকেই বুঝতে পারবেন যে শ্রাদ্ধের নেমন্তন্নে খুব একটা তো আজকাল কেউ যায় না, তবু মানে বুঝতেই পারছেন ওরা গরিব মানুষ। তো শ্রাদ্ধের নেমন্তন্ন ছিল ওদের পাড়া প্রতিবেশীদের ভেতরেই। তো সেই নেমন্তন্ন ওরা খেতে গেছিল। তো মেয়েটিকে সঙ্গে করেও গেছিলো, ওরা দুজনেই গেছিলো, মেয়েটিকে সঙ্গে করে খেতে গেছিলো। তো খুবই এটার মধ্যে কোনো অদ্ভুত বিষয় কিছু আমার মনে হয়নি, ঠিক আছে। তো এগুলো শুনলাম, তারপরে ওরা কোনো একটা মন্দিরে গেছিলো, সেটাও শুনলাম। তো এগুলো সব বেশ কিছু ইনফরমেশান নেওয়ার পরেও আমার তো কিছু মনে হয়নি যে না কিছু একটা অদ্ভুত কিছু এর মধ্যে ঘটেছে বা কিছু। এর মধ্যে থেকে আরও 2-3 দিন এরকম চলে যায়, কিন্তু মেয়েটির মধ্যে আরেকটি অদ্ভুত পরিবর্তন সেই সময় ঘটে। সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেটা বলেছিলাম যে মেয়েটিকে এক জায়গায় চুপচাপ বসে রয়েছে, বা মেয়েটি কোনো রকম মানে এমন কিছু করছে না যেটা মনে হবে যে মানে নর্মাল মেডিকেল প্রবলেম নয়, এরকম কিছু নয়। কিন্তু যবে থেকে আমাদের বাড়িতে ওই সব জিনিসগুলো ডিসকাস হলো যে কোথায় কোথায় গিয়েছিল বা কী হয়েছে, সেই দিনের থেকেই নাকি রাত্রিবেলা থেকে ওকে কিছুতেই কিছু করানো যাচ্ছে না, এবং ওর গায়ে নাকি প্রায় 3-4 মানুষের জোর চলে আসছে। এমনকি ওকে যদি কেউ কিছু বলতে যাচ্ছে, সে এমনও চেঁচামেচি করে, এমনই রাগারাগি করে, এত উদ্ভট ভাষায় কথাবার্তা বলছে, যেরকম বাজে ভাষায় বা উদ্ভট ভাষায় কিন্তু ও কখনোই আগে কথা বলতো না। এবং রেগে গিয়ে এক টানে নাকি ওদের যে খাট আছে, কাঠের খাট আছে ওদের, সে খাটের পায়া ধরে টেনে নাকি খাট নড়িয়ে দিয়েছে। তো এই সব জিনিসগুলো আমরা আগে, মানে আমি নিজে পার্সোনালি অনেক আগে শুনেছি বিভিন্ন এই ধরনের ঘটনায়, কিন্তু এতটা কাছের মানুষের, মানে কাছের বাড়িতে কাজ করছেন, এতদিন ধরে কাজ করছেন, এরকম চেনাশোনা, তাদের মধ্যে থেকে এরকম ঘটনা এতটা প্রত্যক্ষভাবে কোনোদিন শুনিনি, যাকে এতদিন ধরে বাচ্চাটিকে দেখে এসেছি। তো এই জিনিসটা এতটা কাছ থেকে আমি কখনো শুনিনি, কিন্তু এটা কিন্তু উনি আমাদের বলছেন যে এরকম কিন্তু করছে, এবং ওকে আর ধরে রাখা যাচ্ছে না। এবং এমন সব কথাবার্তা বলছে যে কথাবার্তার মানেও এরা বুঝতে পারছে না, কার প্রসঙ্গ টেনে কাকে কী বলছে, এমন কিছু নামও বলছে যেগুলোকে এনারা চেনেও না, এরা চেনেও না সে সমস্ত লোককে। কিন্তু এই মেয়েটি কিন্তু বলে যাচ্ছে যে অমুক জায়গায় অমুক আছে, তারপরে বলছে নাকি যে দেরি হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, মানে কোনো কিছুরই মানে কিন্তু এরা বুঝতে পারছে না। তো এরপরে যে ঘটনাটা ঘটে, যে আমাদেরই পাড়ায় একজন লোক আছে, এবং
সে লোকটিকে আমরা অনেক দিন থেকে চিনি, মানে আমাদের ছোটোবেলা থেকেই আমরা চিনি, অনেক বয়স্ক উনি এখন। তো সে লোকটিকে আমরা সবাই সাধন কাকু বলেই চিনি। তো এই যে সাধন কাকু বা সাধন বলে যে ভদ্রলোকের কথা বলছি, এই ভদ্রলোক কিন্তু আপনারা যদি যে কোনো সময় এইখানে আসেন, মানে আমি যে ঘটনাটার কথা বলছি এটা হচ্ছে আমার যে বাড়িটার কথা বলছি এটা কলকাতারই বাড়ি, এবং এটা হচ্ছে বেহালার কাছে একটা বাড়ি। তো তো এইখানে যে বাড়িটার কথা বলছি, মানে যে সাধন কাকুর যে কথাটা বলছি, এইখানে কিন্তু আপনারা যখনই আসবেন দেখবেন যে সবসময় কিন্তু মানে প্রত্যেক দিনই, প্রায় সপ্তাহে 2-3 দিন বাদে প্রত্যেক দিনই আপনারা যদি দেখবেন, একদম ভোর থেকে আপনারা দেখবেন যে লাইন পড়ে গেছে মানুষের। বেশ কিছু লোক, মানে মোটামুটি দিনে 20-25 জন লোক আসেন ওনার কাছে। আমরা যেটা দেখেছি এবং ছোটোবেলা থেকে দেখেছি যে ওনার মধ্যে কিছু একটা অদ্ভুত ক্ষমতা আছে, যে উনি বিভিন্ন রকমের প্রবলেম, বিশেষত বাচ্চাদের যারা ধরুন কোনো কিছুতে ভয় পেয়েছে, ভূতের ভয় পেয়েছে, বা কোনো কিছু স্বপ্ন দেখছে, ঘুম ভেঙে যাচ্ছে, বা নিশি ডাকা, এগুলো শুনেছি আর কি, যে এই ধরনের যে কোনো রকম প্রবলেমে উনি ঝেড়ে দেন। উনি শুনেছি ভাষাটা, যে উনি ঝেড়ে দেন এবং এবং তারা নাকি ঠিকও হয়ে যায়। এরকম দিনের পর দিন দেখেছি। এরকম যদি সত্যি সত্যি ঠিক না হতো তাহলে তো এতগুলো লোক দিনের পর দিন আসতো না। তো অবশ্যই নিশ্চয়ই কাজ হয়। তো আমরা ওকে বলি যে ঠিক আছে, তোমার মেয়েকে তাহলে নিয়ে এসে এই সাধন কাকুকে তোমরা দেখাও। নিশ্চয়ই কিছু একটা, যখন ডাক্তার দেখিয়ে এত কিছু করেও যখন কিছু জানা গেল না, এত ডাক্তার দেখালে, এত খরচাপাতি করলে, এত টেস্ট করলে, কিন্তু ডাক্তার কিছুই ধরতে পারলো না, তখন একবার সাধন কাকুকে দেখিয়ে দাও, যদি কিছু লাভ হয়। তো এটা বলার পরে ওরা, মানে উনিও চিনতেন, মানে আমাদের যার কথা বলছি আমাদের বাড়িতে যে কাজ করেন, উনিও সাধন কাকুকে চিনতেন, কিন্তু কোনোদিনই কথাবার্তা হয়নি বা কিছু হয়নি। তো উনি নিজেই গিয়ে সেদিন সাধন কাকুর সঙ্গে কথা বলেন, এবং সাধন কাকু বলেন যে এত দূর থেকে হবে না, মেয়েকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। তো তারপরের দিন পরপর 3 দিন আনতে হবে, এটা বলেছিল, যে পরপর 3 দিন আনতে হবে। একদম সকাল 6:30টার সময় চলে আসতে হবে, ভোর কিছু না খেয়ে চলে আসতে হবে। এবং যেদিন আসতে হবে ওই পরপর 3 দিন এবং তার আগের একদিন, মানে 4 দিন কিন্তু কোনো রকম আমিষ খাওয়া চলবে না। তো একদম নিরামিষাশীভাবে থাকতে হবে, এবং সকালে উঠে স্নান না করে এবং দাঁতও মাজা যাবে না, একদম ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে একদম ওইভাবেই একদম 6:30টার মধ্যে ওই সাধন কাকুর ওখানে আসতে হবে। এটা সাধন কাকু নাকি ওনাকে জানিয়ে দেন, এবং তারপরের দিন থেকেই আসতে বলেছিলেন। কিন্তু তারপরের দিন যখন উনি আমার বাড়িতে কাজে আসেন, তখন বলে যে না, মেয়েকে আনতে পারিনি। তো সকালবেলা উঠে যখন মেয়েকে বলি যে একজনের বাড়িতে যাব, চল, তখন মেয়ে নাকি প্রচণ্ড রেগে যায় এবং নিজে দৌড়ে গিয়ে বাথরুমে নিজেকে বন্ধ করে ফেলে। সে কিছুতেই যাবে না। তো আলটিমেটলি ওকে বাথরুম থেকে বের করা যায়নি। তো বাড়ির লোকজনকে বলে ও কাজ করতে বেরিয়ে পড়ে। তো এইভাবে প্রায় 5-7 দিন ওকে প্রচুরভাবে চেষ্টা করার ফলেও কিন্তু ওকে কিছুতেই সাধন কাকুর কাছে নিয়ে যাওয়া যায়নি। তো আমরা তো প্রত্যেকবার বলে যাচ্ছি যে করেই হোক তোমাকে সাধন কাকুর কাছে নিয়ে আসতে হবে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, নাহলে কেন আসতে চাইছে না। তো কিন্তু কিছুতেই প্রায় 10 দিন হয়ে গিয়েছে, একই রকম আরও অবস্থা ডিটোরিয়েট করছে, কিন্তু ও কিছুতেই আসতে চাইছে না। তো আলটিমেটলি আমরা বললাম ঠিক আছে, এই যে ওরা যে আসতে চাইছে না সেটা সাধন কাকুকে বড়, যদি সাধন কাকু যদি যেতে পারে ওখানে। তো সাধন কাকুকে যখন এই কথাটা বলে, তখন উনি জানান যে না, এটা ওনার পক্ষে ওই বাড়ির
ওই পার্টিকুলার জায়গাটা ছেড়ে অন্য কোথাও গিয়ে ওই কাজটা উনি করতে পারবেন না। কারণ এনাদের কি হয়, এনাদের একটা পার্টিকুলার জায়গা থাকে, যে একটা যেসব জায়গাগুলোকে শক্তি দ্বারা তারা ওটা বাধা থাকে, ঠিক আছে, এবং ওই সব জায়গার বাইরে গিয়ে যে কোনো জায়গায় ওই সব কাজকর্ম করা যায় না, এটা উনি বলেন। তো তারপরে উনি বলেন ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি বলে একটা ছোট্ট তাবিজ উনি দেন। তাবিজ কিছুই না, একটা গাছের শিকড়, সে গাছের শিকড়টা উনি দেন। গাছের শিকড়টা একটা কালো সুতোয় বেঁধে গাছের শিকড়টা দেন, একদম শিকড় গাছে কালো সুতোয় বাঁধা। বলে যে যখন মেয়ে আজকে ঘুমিয়ে পড়বে তখন মেয়েকে না জাগতে দিয়ে, না বুঝতে দিয়ে ওর পায়ের যে গোছ, সেই গোছে মানে অ্যাঙ্কেলের কাছে ওইখানে ওটা বেঁধে দিতে হবে ওই কালো সুতো দিয়ে, ওই যে গাছের শিকড়টা। তাতে নাকি যে ওর ওই বাচ্চা মেয়েটির যে আর কি ওর পথ আটকে দিচ্ছে, মানে ওকে পা চলতে দিচ্ছে না, কিছুতেই আসতে দিচ্ছে না, সেই বাধাটা নাকি কেটে যাবে। তো আমার কাছে এটা শুনে খুবই অবাক লাগে যে এরকম সম্ভব কিনা। তো তারপরে তো সেদিন ও আমাদের বাড়িতে দেখালো যে এই একটা গাছের শিকড় দিয়েছে, আমরাও দেখলাম কালো সুতোয় মোড়া একটা খামে করে একটা কালো সুতোয় মোড়া একটা গাছের শিকড় দিয়েছে। তো তারপরের দিন যথারীতি ওর যে সময় কাজে আসার কথা সে সময়ও আসেনি, প্রায় ঘন্টা 2-3 পরেও আমাদের বাড়িতে এসছে। তখন জিজ্ঞেস করি কি হয়েছে, বলছে হ্যাঁ সকাল 6:30টার সময় ও মেয়েকে নিয়ে এসে প্রথমবারের যে ঝাড়াটা সেটা সাধন কাকুর কাছ থেকে ঝাড়িয়ে গিয়েছে। আমরা বললাম কী করে কাজটা হলো, তো ও বলছে যে ও রাত্রিবেলাতেই মেয়ে ঘুমিয়ে পড়ার পরে ওর পায়ের গোছে ওই শিকড়টা আটকে দেয়, এবং শিকড়টা আটকে দেওয়ার পরে প্রত্যেক দিন যেমন রাত্রিবেলা মাঝরাতে উঠে পড়ে কখনো হেঁটে বেড়াতো, কখনো বিড়বিড় করতো, কখনো উপরের দিকে তাকিয়ে বসে থাকতো, ওগুলো একবারও কিছু করেনি। একদম শান্ত যেরকম আগে হতো সেভাবেই পুরো রাত ঘুমিয়ে থাকে মেয়ে। এবং সকালে উঠে যখন বলে যে চল এই অমুক জায়গায় যাব, তোর লাভই হবে, তাতেও কিন্তু মেয়ে কোনো রকম বাধা দেয়নি। তো মেয়েকে নিয়ে এসে প্রথম দিন সাধন কাকুর কাছ থেকে ঝাড়া নিয়ে যায়, এবং সাধন কাকু তারপর ওকে আলাদা করে বলে যে এর ওপর কিছু একটা প্রকোপ হয়েছে। তখন আমি বলি কিসের প্রকোপ হয়েছে, তখন কিছুতে প্রথমে বলতে চাচ্ছিল না। তারপর আমি জিজ্ঞেস করলাম যে কিসের প্রকোপ, কী বলেছেন উনি। তখন ও বলে যে সাধন কাকু বলেছে যে রিসেন্টলি কোথাও একটা তোমরা গিয়েছিলে যেখান থেকে বেশ কিছু নেগেটিভ আত্মার সেখানে চলাচল ছিল, তাদের মধ্যে থেকে একজন মানে কোনো একটা নেগেটিভ কিছু একটা এনার্জি যেটা ওর উপর ইম্প্যাক্ট করে। তখন সঙ্গে সঙ্গে আমার যেটা মনে হয় যেটা হচ্ছে যে ওই যে সমস্ত ঘটনাগুলো আগে কথা হয়েছিল তার মধ্যে থেকে সবচেয়ে রেলেভেন্ট যেটা আমার মনে হয় সে সময়, সেটা হচ্ছে যে ওরা একটা শ্রাদ্ধ বাড়িতে গেছিলো। তো সেটা যখন এই সেম কথাটা যখন সাধন কাকুকেও উনি বলেন, তখন উনিও বলেন হ্যাঁ একদম তাই, যে তোমরা কোনো একটা এরকম শ্রাদ্ধ বাড়িতে বা কোথাও একটা গেছিলে যেখানে একটা নেগেটিভ এন্টিটি ওর মধ্যে চলে আসে, এবং সেই এন্টিটি কিন্তু এখন অত সহজে কিন্তু ওকে ছেড়ে যাবে না। আমার জিনিসটা যতটা সহজ মনে হয় যতটা সহজ নয়। 3 দিন আমরা করে দেখি, তাতে যদি কিছু ফল না হয় তাহলে কিন্তু আরও অনেক কিছু করতে হতে পারে। এবং এই যে প্রথম দিন করা হলো, রাত্রিবেলা কিন্তু ওকে ভালো করে ওর হাত আর ওর পাটা কিন্তু একটুখানি বেঁধে রেখে দিতে। বেঁধে রেখে দিতে হবে, বলছে হ্যাঁ বেঁধে রেখে দিতে হবে। কারণটা হচ্ছে ও কিন্তু এখন যেহেতু এই আমি যে ট্রিটমেন্টটা করলাম বা আমি যে এই মন্ত্রগুলো পড়ে দিলাম, এর ফলে কিন্তু এই যে নেগেটিভ এন্টিটিটা কিন্তু চাইবে যে ওর কোনো একটা ক্ষতি করে দিতে।
তো তোমাদের কিন্তু ভালো করে নজরে নজরে রাখতে হবে ওকে। তো এইভাবে প্রথম দিন হয়ে গেছে এবং পরপর 3 দিন এই একই মেথডে অনেক সকালবেলা করে ওখানে যেতে হবে এক বস্ত্রে। তো সেইভাবে যখন 3 দিন যখন ঝাড়া হয়, তার ফলে মেয়েটি আগের থেকে অনেকটাই নিস্তেজ হয়ে ওঠে। মানে আগে যেরকম বলছিলাম যে খুব রেগে যাচ্ছে বা কোনো কিছু ভাঙচুর করছে, কোনো কিছু সরিয়ে দিচ্ছে, ওগুলো কিছুই করছে না, কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সুস্থ সে 3 দিনে কিন্তু হয়ে ওঠেনি, যেটা আমাকেও বলেছিল সে সময় আমাদেরকে। তখন আমরা জিজ্ঞেস করি যে এবার তাহলে কী করতে হবে। তখন বলছে যে সাধন কাকু বলেছে ওদেরকে যে যেহেতু এটা 3 দিনে ছেড়ে যায়নি, তো এর একটা পুজো করতে হবে এবং সেই পুজোতে এই একটা নির্দিষ্ট দিন বলে দেয়। সেটা সেই দিন থেকে আমার যতদূর মনে পড়ছে প্রায় 10-12 দিন পর, এবং সেটাও একটা অমাবস্যা দেখে নাকি ওদেরকে করতে হবে। তো সেই পুজোটা যেটা হবে সেটা সাধন কাকুর বাড়িতেই হবে, এবং সেখানে সাধন কাকু যেটা বলেছে সেটা হচ্ছে যে এইরকম খুব একটা ঘটনা সচরাচর উনি করেন না, কারণ জেনারেলি কোনো একটা কিছুর এরকম যদি ছোটোখাটো প্রভাব থাকে তাহলে সেটা ওই 3 দিন ঝাড়ানোতেই কমে যায়, কিন্তু এই মেয়েটির কিছুতেই কমছে না, কিছুটা কমছে আবার প্রকোপ হয়ে উঠছে, মানে কিছুতেই সে ছেড়ে কিন্তু তাকে যাচ্ছে না। তারপরে যেটা আমরা জানতে পারি যে সাধন কাকু আরও বলেন যে বাড়িতে তোমরা গেছিলে শ্রাদ্ধের নেমন্তন্ন খেতে, সেই বাড়িতে যার মৃত্যু হয়েছিল, যেটা সেই সময় আরেকটু জিজ্ঞাসার পরে বলে যে যার মৃত্যু হয়েছিল সে কিন্তু খুব বয়স্ক একজন নয়, সে একটা মাঝ বয়সী একজন ভদ্রমহিলা যিনি মারা গেছিলেন। এবং সেটার ফলে যেটা হয় সেটা হচ্ছে, যেটা সাধন কাকু বলে যে এই যে মারা গেছিল সে কিন্তু তার মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি, এবং অস্বাভাবিক মৃত্যু হওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে মৃত্যুর সময় অনেক দোষ পাওয়া যায়, এবং এগুলো কিন্তু সবই সাধন কাকু কিন্তু মানে ওনার কিছু প্রসেস আছে, উনি সেগুলো মানে গণনা করতে পারেন বা কিছু দেখতে পারেন বা বলতে পারেন, এগুলো আমরা সবই শুনেছি, আমরা ছোটোবেলা থেকে এগুলো শুনেছি। তো উনি সেইগুলো সমস্ত করে নাকি বলেন যে বাড়িতে তোমরা গেছিলে সেই বাড়িতে কিন্তু যে মৃত্যুটি হয়েছিল সেই মৃত্যুটি একদমই স্বাভাবিক মৃত্যু নয়, এটি অস্বাভাবিক মৃত্যু, এবং মৃত্যুর সময়ও অনেক কিন্তু বিভিন্ন রকম নক্ষত্র রাশি এগুলো থাকে, এবং সেগুলো কিছু গুণ থাকে, বেশ কিছু গুণ থাকে, যে সে খারাপ গুণে গেছে বা খারাপ সময়ে গেছে না ভালো সময়ে গেছে, কিন্তু এর ক্ষেত্রে খুবই খারাপ সময়ে তার মৃত্যু হয়েছে, এবং সেটা কিন্তু স্বাভাবিক মৃত্যু নয় এবং অস্বাভাবিক মৃত্যু, তার জন্য প্রচুর দোষ কাটাতে হয়। তো এই যে সমস্ত দোষগুলো যখন কাটানো হচ্ছিল সেই সময়ই ওই সমস্ত যে নেগেটিভ এন্টিটি সেটার সঙ্গে হয়তো যে মারা গেছিলো তারা হয়তো কোনোভাবে কানেক্টেড ছিল, সেই মন্ত্রগুলো যখন পড়া হয় শ্রাদ্ধ কর্মের সময়, তখন এই মেয়েটির ওপর দুর্বল পেয়ে কোনোভাবে মেয়েটির উপরে কিন্তু সেই সমস্ত নেগেটিভ এনার্জিগুলো কিন্তু চলে আসে, যেটা সাধন কাকু বলে, এবং তারা এখানে এসে একটা কমফোর্ট মতো পায়, তার জন্য সে কিন্তু সেখান থেকে তারা বেরোতে চাইছে না। তো এগুলো শুনে আমরাও খুবই অবাক হই যে এত কিছু বলে দিল, এত কিছু মানে অস্বাভাবিক মৃত্যু, সেটা কি তোমরা কিছু জানতে? তো এরপরে উনি মানে আমাদের বাড়িতে যিনি কাজ করেন তিনি ওই পাড়া প্রতিবেশীদের সঙ্গে খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে হ্যাঁ একদম কথাটা একদমই সত্যি, সেটা ওরা জানতো না, ওরা বেশি বলা বলি বাইরের কাউকে করেনি, কিন্তু একটু ইন্টারনাল সোর্স দিয়ে ওরা জানতে পারে যে মারা গেছিল সে কিন্তু অ্যাকচুয়ালি আত্মহত্যা করেছিল, ঠিক আছে, আত্মহত্যা করেছিল, এবং তার জন্য কিন্তু এটা একটা অস্বাভাবিক মৃত্যু, এবং মৃত্যুতে সত্যিই প্রচুর দোষ পাওয়া গেছিল। সে দোষ কাটানোর জন্য প্রায় 2 দিন ধরে বিভিন্ন কাজকর্ম করা হয়। তো তার জন্য ব্যাপারটা খুবই পরিষ্কার হয়ে যায় যে যেটা সাধন কাকু বলছিলেন সেটা একদমই সত্যি কথা উনি বলছিলেন, যে
কিভাবে এই ঘটনাটা ঘটে যায়। কিন্তু কারণটা জানা গেলেও এই বাচ্চা মেয়েটি কিন্তু তখনও সম্পূর্ণরূপে কোনো রকম উপকার পায়নি। ও কিন্তু এখনও সেভাবেই যন্ত্রণা ভোগ করে চলেছে। এবং এই ঘটনাটা ঘটছে ধরুন সব কিছু মিলিয়ে প্রায় 20-22 দিন 25 দিন হয়ে গেছে, কিন্তু এটা চলছে। এবং মেয়েটি সত্যি স্বাস্থ্য প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছে। এর মাঝেও একবার মেয়েটিকে নিয়ে উনি এসেছিলেন আমাদের বাড়িতে। মেয়েটিকে বলতে গেলে প্রায় চেনাই যাচ্ছে না, কারণ উনি মেয়েটি প্রায় ওজন যা ছিল তার থেকে প্রায় অর্ধেক হয়ে গেছে, চোখ কোটরে বসে গেছে, একদম হাড় বের করা চেহারা হয়ে গেছে। মেয়েটিকে আমরা চিনতে পারছি না, এরকম একটা অবস্থায় চলে এসছে ব্যাপারটা। তো এভাবে আস্তে আস্তে যেদিনে ওদের কাজ হওয়ার কথা সে কাজের দিন চলে আসে এবং সে কাজকর্মর জন্য মেয়েটিকে নিয়ে সাধন কাকুর বাড়িতে ওরা সেদিন যায়। এবং বলে রাখা ভালো যে এই পুরো সময়টা জুড়ে কিন্তু ওই তাবিজ তো না, গাছের শেকড়টা, ওটা কিন্তু পায়ে পরানোই আছে। কারণ ওটা যদি কোনোভাবে খুলে যায় তাহলে কিন্তু এই মেয়ে যেটা নেগেটিভ এন্টিটিটা ওরা এতটাই বেড়ে উঠবে যে মেয়েটিকে কোথাও যেতে দেবেই না। তো সেই যে সেদিনের পুজোটা হয়, সেই পুজোটা কিন্তু হয়েছিল রাতের দিকে, যেটা আমাকে উনি বলেন যে দিনের বেলা নয়, রাতের বেলা। এবং রাতের বেলা অনেক রাতের বেলা। জেনারেলি এই ধরনের কাজ প্রায় 12টার পর ওদের কাজ মেনলি শুরু হয়। 10টা 10:30 নাগাদ ওদেরকে ডেকে নিয়েছিল। 12টার পর থেকে নাকি একটা যজ্ঞ মতো করে, বেশ বড় সড়ো একটা যজ্ঞ করে সেখানে নাকি এই কাজকর্ম হয়। এবং উনি প্রথমেই বলে দিয়েছিলেন যে আমি কিন্তু এই কাজ বহুদিন করিনি এবং সচরাচর আমাকে এই কাজটা করতে হয় না, কিন্তু তোমার মেয়ের জন্য করতে হচ্ছে। কতটা সফল হব আমি কিন্তু আগে থেকে বলতে পারছি না, কিন্তু আমি আমার চেষ্টাটুকু করছি। তো যেটা আমি শুনতে পারি আমরা পরে, যে এটা প্রায় ঘন্টা 2 ধরে একটা টানাপোড়েনের মতো চলতে থাকে। প্রচুর মন্ত্র, তার মাঝখানে মেয়েটিকে যদি একটু বেঁধে রাখা হয়েছিল এইসব ক্ষেত্রে যেরকম করা হয়। কারণ অনেক সময় কি হয় যে ভিতরে যদি নেগেটিভ এনার্জি থাকে, তারা চায় যে যাকে করা হচ্ছে তারা একটা ক্ষতি করে দিয়ে চলে যাক, এটা যাতে হতে না পারে তার জন্য অনেক সময় তাদেরকে বেঁধে রাখা হয়। তো তার মধ্যে মাঝামাঝি নাকি সে মেয়ে ছটপট করছে, চোখ উপরে উঠে আসছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যে আমি বেরোবো না, আমাকে দেখি তুই কতটা বের করতে পারিস, আমাকে কীভাবে পারবি, দেখবি তোকে আমার চেনা আছে, এরকম টাইপের নাকি এরকম উল্টোপাল্টা কথা নাকি বলছে। আরও অনেক কিছুই বলেছে, সেগুলো আমরা পুরোটা পরিষ্কারভাবে বলেও নি, আর সেগুলো ডিসকাস করে লাভ নেই। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে এইভাবে কন্টিনিউয়াসলি প্রায় ঘন্টা 2 ধরে চলতে থাকে এবং প্রচুর কিছু করার পরে অবশেষে যেটা হয় সেটা হচ্ছে মেয়েটি ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে। এবং প্রায় ঘন্টা 2 পর উনি বলছেন যে লাস্টের দিকে দেখা যাচ্ছে মেয়েটি নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ার মতো নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ে। এবং তারপরে আস্তে আস্তে একের পর এক জিনিসপত্র দিয়ে আহুতি দিয়ে ওনার আলটিমেটলি হাতের আর পায়ের বাঁধন খুলে দেওয়া হয়। তারপর মেয়েটি, অনেক রাত হয়ে গিয়েছিল বলে ওরা যেখানে হচ্ছিল একটা বাইরের ঘর আছে, ওখানেই ভোরের আলো ফোটা অবধি ওরা ওখানে থাকে। তারপর ওরা কিন্তু বাড়ি চলে আসে। তারপর মেয়েটি অনেকক্ষণ সেদিনের থেকে সকাল থেকে উঠে নাকি রাতের আগে ঘুম থেকে ওঠেনি। সে খিদেও পায়নি বোধহয়, ঘুম থেকে ওঠেনি। তো রাত্রিবেলা যখন ঘুম থেকে উঠে বাচ্চা মেয়েটি প্রথমেই বলে যে মা, খিদে পেয়েছে, খেতে দাও। তো এইটা শুনে খুবই আশ্বস্ত বোধ করে ওর মা, কেননা এতদিন পর্যন্ত কিন্তু যে মা বলে ডাকা বা চিনতে পারা বা যেরকম ছিল রেসপন্স কিন্তু মেয়েটি দিচ্ছিল না। তো আজকে অনেক দিন পর কিন্তু ওটা স্বাভাবিক মনে হয়। এবং তারপরে প্রায় 7-8 দিন ধরে প্রায়ই আমাদের বাড়িতে আসলেই আমরা জিজ্ঞেস করতাম যে কেমন আছে, কী চলছে। তো প্রায় 10-12 দিন মতো লাগে সম্পূর্ণ সুস্থ হতে, কিন্তু ওই মেয়েটি কিন্তু আলটিমেটলি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো এই হচ্ছে পুরো ঘটনাটা। এবং সম্পূর্ণ সুস্থ হচ্ছে এই নভেম্বরের শেষে,
এরকম নভেম্বরের শেষে ডিসেম্বরের শুরু এরকম সময়ে কিন্তু ও সম্পূর্ণরূপে সুস্থ হয় এবং এই জানুয়ারি মাস থেকে ও আবার স্কুলে যাওয়া শুরু করেছে। এখন সবই ঠিক আছে, খাওয়া দাওয়া সবই ঠিক আছে এবং সাধন কাকু ওনাদেরকে বলে দিয়েছে যে এরপর থেকে কখনোই কিন্তু কোনো রকম কোনো শ্মশান যদিও পবিত্র জায়গা, বাট কোনো রকম শ্রাদ্ধ বাড়ি বা কোনো রকম এই ধরনের কাজের বাড়ি কোথাও যেন না যায়। কেননা অনেক সময় কি হয়, কিছু কিছু সেন্সিটিভ মানুষ যারা সহজে এদের ভেতর প্রবেশ করা যায়, তাদের মধ্যে কিন্তু অনেক সময় এগুলো প্রবেশ করে যায় এবং এখান থেকে বের করা কিন্তু সহজ কাজ নয়। এবং উনি নিজেও শিওর ছিলেন না যে উনি কাজটা করতে পারবেন, কিন্তু কাজটা আলটিমেটলি উনি করতে পেরেছিলেন এবং এখন মেয়েটি সম্পূর্ণরূপে সুস্থ আছে। তো ভাবলাম এটাই ঘটনাটা, তো ভাবলাম আপনাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করি। ঘটনাটা একদম সত্যি এবং ঘটনাটা জাস্ট কিছুদিন আগে অবধি আমরা প্রত্যেক দিন আপডেট পেতাম। তো এরকম ঘটনা কিন্তু সত্যি সত্যি ঘটে, হয়তো আপনাদের সঙ্গেও আপনাদের জানার মধ্যেও ঘটে থাকবে। তাই ভাবলাম ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগলো ঘটনাটা জানাবেন, অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চেষ্টা করব আরও নতুন নতুন ঘটনা জানার চেষ্টা করার বা জোগাড় করার, কারণ সব ঘটনা তো আশেপাশে ঘটা। এই ঘটনাটা যেমন আমাদের বাড়িতে চেনাশোনার মধ্যেই ঘটা, কিন্তু এরকম ঘটনা সবসময় খোঁজ পাওয়া যায় না। বাট চেষ্টা করব আরও এরকম খোঁজ নিয়ে আপনাদের কাছে নিয়ে আসার। কিন্তু অবশ্যই জানাবেন ঘটনাটা কেমন লাগলো। আর এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা মনে হয় আমার বলা প্রয়োজন, যে অনেক সময় আমাদের বাড়ির বাচ্চারা, আমাদের অনেক পরিবারে বিভিন্ন জায়গা থেকে আমরা এই ধরনের শ্রাদ্ধের খাওয়ার নেমন্তন্ন পাই। সে শ্রাদ্ধের খাওয়া হোক বা মৎস্যমুখী হোক, যে কোনো কাজের বাড়ির আমরা এই ধরনের নেমন্তন্ন পাই। কিন্তু আমাদের কিন্তু কোনোভাবেই উচিত না এই সমস্ত বাড়িগুলোকে, মানে এই ধরনের কাজের বাড়ি বা এই ধরনের নেমন্তন্নগুলো অ্যাটেন্ড করা। বিশেষত কম বয়সী, বাচ্চা বয়সী মানুষদের তো উচিতই নয় এগুলো অ্যাটেন্ড করা, কারণ কখন কি হয়ে যায়, কোথা থেকে কি হয়ে যায় এটা কিন্তু কেউ বলতে পারে না। আর সব সময় যে আপনাদের আশেপাশে সাধন কাকুর মতো লোক, ওনার প্রচুর বয়স হয়েছে, উনি কতদিন বেঁচে থাকবেন কেউ জানে না, কিন্তু সবসময় যে আপনি পাবেন সেরকমও নয়। কিন্তু এটাই হলো ঘটনা। তো তাই বলবো, সাবধানে থাকবেন এবং কোনো কিছু করার আগে দুবার ভেবে নেবেন যে কী করছেন কি না করছেন, কারণ কখন কার সঙ্গে কী হয়ে যায় কেউ বলতে পারে না। আজকে এটুকুই বলছি। এরপরে জানাবেন কেমন লাগলো, আর ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন অনেকের সঙ্গে, আর একটু লাইক দিয়ে দেবেন একটু, যাতে এই ভূত ভগবান যারা আপনারা শুনছেন এবং তাতে মানে সবাই একটু চাইবে যে আরও ঘটনা সংগ্রহ করতে এবং উৎসাহ পাবে লোকজন। তো এটুকুই দাবি। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এটুকুই। শুভরাত্রি, টাটা। প্রফেসর রয়ের এই ঘটনাটা আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সত্যি প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন জায়গায় কত রকমের ঘটনা ঘটে বেড়াচ্ছে, আর হয়তো আমরা তার খুব অল্প শতাংশ ঘটনাই জানতে পারি। তো আসুন বন্ধুরা, এবার আমি আপনাদেরকে সোদপুর থেকে শম্পা যে ঘটনাটা লিখে পাঠিয়েছে সেই ঘটনাটা বলি। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদেরকে একটু বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। শম্পা লিখেছে যে ও ভূত ভগবান চ্যানেলের অনুষ্ঠান নিয়মিত দেখে এবং ওর খুব ভালো লাগে, এবং আজ যে ঘটনাটা ও শেয়ার করেছে সেই ঘটনাটা ওর নিজের জীবনের সাথেই ঘটেছে বহু বছর আগে। শম্পার একটা কিন্তু খুবই দারিদ্রতার সাথে ছোট থেকে বড় হয়েছে। বাড়িতে মা, বাবা আর ওরা 4 বোন ছিল। যেহেতু বাড়িতে একটা প্রচণ্ড অভাব ছিল, তো সেই জন্য ওর মাকে কিন্তু অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতে হতো। আর ওনার যে বাবা ছিলেন তিনি পেশায় একজন রিক্সা চালক ছিলেন। এক্ষেত্রে একটা জিনিস ও মেনশন করেছে যে ওর বাবা কিন্তু একটুখানি অন্য রকমের মানুষ ছিলেন, বলা যেতে পারে অত্যন্ত অলস, এবং কখনো কখনো উনি বাড়িতে ঝগড়া অশান্তি করতেন, ওনার মায়ের উপরে মাঝে মধ্যে অত্যাচারও করতেন। তো এইভাবেই কিন্তু এই শম্পা যিনি ঘটনাটা লিখেছেন তার ছোট থেকে বড় হয়ে ওঠা। এবারে এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ কি হলো, এই শম্পা যিনি ঘটনাটা লিখেছেন ওনার বাবা টিবি রোগে আক্রান্ত হন।
এবার বুঝতেই পারছেন ওনার বাবা যখন অসুস্থ হয়ে যায় তো তখন ওদের ফ্যামিলিটা আরও বলা যেতে পারে আরও ডাউন হয়ে যায়। তো সেই রকম যখন অবস্থা হয় তখন ওনার বাবা কি মানে ঠিক করে যে এই শম্পার মা এবং এই 4 বোনকে নিয়ে আর কি, ওনার যে 4 মেয়ে তাদেরকে নিয়ে ওনার যে গ্রামের যে বাড়ি সেই গ্রামটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের কোনো একটা জায়গায়, তো সেই গ্রামে চলে যাবে। এবার বললাম যে ওনার বাবা কিন্তু একটু অলস প্রকৃতির মানুষ ছিল এবং ছোট থেকে তার বাবার এরকম স্বভাব টভাব দেখে মানে ওনাদের যে 4 বোন ছিলেন তারা কিন্তু কেউই হঠাৎ করে ওই জায়গা ছেড়ে হঠাৎ করে গ্রামে চলে যাবেন সেই বিষয়ে কিন্তু ওই মেয়েরা কেউই রাজি হলো না। এবার এরকম নয় যে ওনার মা বারণ করেছিল, বাট মেয়েরাই কেউ যেতে রাজি হয়নি। তো সেই জন্য মানে আলটিমেটলি যখন ওনার বাবা দেখলেন যে তার স্ত্রী তার মেয়েরা কেউই গ্রামে যেতে চাইল না, তো উনি গ্রামে চলে গেলেন এবং মাঝে মধ্যে উনি এসে দেখা করতেন, জামা কাপড় কিনে দিতেন, মানে আসা যাওয়াটা ছিল, কিন্তু মেনলি উনি গ্রামেই থাকতেন এই শম্পার বাবা। তো এইভাবেই দিন যেতে থাকে এবং ওনাকে প্রাইমারি স্কুলে ভর্তি করা হয়। এবার এই যে শম্পা যে স্কুলে ভর্তি হয় সেটা কিন্তু একটু লেট করে ভর্তি হয়েছিল, কারণ এই শিক্ষার মানে স্কুলে ভর্তি করা, ছেলেমেয়েদের পড়াশুনো কিভাবে হবে সেই বিষয়ে কিন্তু এই শম্পার যে বাবা ছিল তার কিন্তু অতটা মানে চিন্তা ছিল না। তো সেই জন্য ওনার মা আর কি যখন যেরকমভাবে পেরেছে মেয়েদেরকে স্কুলে ভর্তি করেছে। তো এই সমস্ত কিছু করতে গিয়ে একটু লেটে ওনাদের অ্যাডমিশন হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, শুধু যে ওনার মাই শম্পার মাই যেই পরিচারিকার কাজ করতেন তা কিন্তু নয়, যেহেতু সংসারে খুবই অভাব ছিল, 4 বোন মা, তো সেই পেট চালানোর জন্য এই শম্পাকেও কিন্তু কাজ করতে হতো ওই ছোট বয়স থেকেই। তার টিউশনের খরচা, স্কুলে ভর্তি হলে খাতা পেন পেন্সিল সব কিছুই লাগে, তো সেই জন্য তো বুঝতেই পারছেন যে একটা মানুষকে মানে শম্পাকে ছোট থেকে কতটা স্ট্রাগল করে, কতটা দারিদ্রতার সাথে লড়াই করে বাঁচতে হয়েছে এবং এগিয়ে যেতে হয়েছে জীবনে। যাই হোক, তো যখন ক্লাস 4-এ পড়ে তখন এই শম্পার সাথে একটি মেয়ের আলাপ হয় এবং সেই মেয়েটির বাড়ি কিন্তু ওদের বাড়ির একদম কাছাকাছিই ছিল। এবং সেই যে বান্ধবীর সাথে ওর বন্ধুত্ব হয়, ও এখানে বান্ধবীর নামটা রিভিল করেনি, তো সেই জন্য আমিও বলতে পারছি না। তো সেই বান্ধবীর সাথে ওর খুব একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। এবার ওর যে সেই বান্ধবী ছিল, সেই বান্ধবী মানে ছিল একটুখানি বলে না পাকা মেয়ে, ঠিক সেরকম টাইপের বলা যেতে পারে, কারণ তার স্কুল জীবন থেকেই কিন্তু একটা প্রেমালাপ শুরু হয় এবং এই যে বান্ধবী যে ছিল তার যে এই যে প্রেম পর্ব শুরু হয় সেটা কিন্তু একজন কারোর সাথে যদি হতো তাহলে হয়তো এই কথাটা উল্লেখ করা হতো না, বাট ওই বান্ধবীর বিভিন্ন ছেলের সাথে মানে একাধিক ছেলের সাথে কিন্তু প্রেমালাপ শুরু হয়ে যায় ওই ছোট বয়স থেকেই। এবার যেহেতু দুজনে মানে শম্পার সাথে ওই মেয়েটির বেশ ভালো বন্ধুত্ব ছিল, তো দুজনে খুব ভীষণ হাসি মজা করে স্কুলের দিনগুলো কাটতো। তবে ওই বান্ধবীর যিনি মা ছিলেন তিনি আবার এই শম্পার সাথে তার মেয়ের এই বন্ধুত্বটাকে খুব একটা পছন্দ করতেন না, যেহেতু ওরা গরিব ছিল, লোকের বাড়িতে কাজ করতো। তো এই সমস্ত কিছুর জন্য তার নিজের মেয়ের যতই খুঁত থাকুক না কেন, নিজের মেয়ের যতই চারিত্রিক ব্যাপারগুলো ঠিক না থাকুক, তবু ওই বান্ধবীর মা শম্পার সাথে কিন্তু তার মেয়ের মেলামেশাটা খুব একটা পছন্দ করতেন না। যাই হোক, তো এইভাবে দিন কাটতে থাকে, ওদেরও বন্ধুত্বটা মোটামুটি থাকে। তো এইরকমভাবে চলতে চলতে হঠাৎ করেই ওর যে জেঠু ছিল মানে শম্পার যে জেঠু, সে হঠাৎই একটা সম্বন্ধ নিয়ে আসেন। এবং সেই সম্বন্ধটা কিন্তু ওই যে বললাম যে শম্পার বাবা যে গ্রামে থাকতো সেই গ্রাম থেকেই সম্বন্ধটা নিয়ে এসছিলেন। এবার সম্বন্ধ নিয়ে এসছে, তখন শম্পার বয়স হচ্ছে 17 বছর মাত্র। এবার যথারীতি ওর বাবাও এই বিষয়টার মধ্যে সামিল ছিল, তো যথারীতি ওই সম্বন্ধটা পাকা হয়ে যায় এবং ওই 17 বছর বয়সেই শম্পার কিন্তু বিয়ে হয়ে যায়। এবং বিয়ে যেটা হয়েছিল, যেটা ও লিখেছে ইমেলে, যে 1996 সালের 11ই ডিসেম্বর ওর বিয়ে হয়। বিয়েটা কোথায় হয়েছিল সেটাও ও মেনশন করেছে, সেটা হচ্ছে শ্যামনগরের একটা মা কালীর যে মন্দির ছিল সেই মন্দিরে ওদের বিয়েটা সুসম্পন্ন হয়। বিয়ের দিন কিন্তু শম্পার বাবা, জেঠু, ওর মামারা সবাই কিন্তু উপস্থিত ছিলেন এবং বিয়ের পরে ওনাকে শ্বশুর বাড়িতে, অর্থাৎ বিয়ের পরে যে স্বামীর সাথে যে যেতে হয় সেটা কিন্তু গ্রামে যেতে হয়নি। কেন যেতে হয়নি সেটার কারণ হচ্ছে, যেহেতু শম্পার যিনি হাজবেন্ড যাকে বিয়ে করেছিল তিনি একজন ব্যবসায়ী ছিলেন,
তো সেই জন্যই ব্যবসার কাজের জন্যই ওনারা কিন্তু সোদপুরে থাকা হয়। সেই সময় শম্পার হাজবেন্ডের কিন্তু নিজের বাড়ি ছিল না, বিয়ের পরে কিন্তু শম্পা ওর হাজবেন্ডের সাথে ভাড়া বাড়িতেই ওঠে। তো বুঝতেই পারছেন ডিসেম্বর মাসে বিয়ে হয়েছে, তো বিয়ের পরে যে সরস্বতী পুজো আসে যে সময়টায়, সেই সময় এই যে শম্পার যে বিয়ে হলো, তো প্রথমবার বাপের বাড়ি আসে ওই সরস্বতী পুজোর সময়, এবং সেখানে এসে ওর মা ওর বোনেদের সাথে দেখা সাক্ষাৎ করে। এবার সারাদিন খুব সুন্দরভাবে বিয়ের পরে এসছে বাপের বাড়িতে, মায়ের সাথে বোনেদের সাথে খুব সুন্দর একটা সময় কাটায়। তো সেই দিনই বিকেলবেলা এই শম্পার যে যিনি দিদিমণি ছিল আর কি, যার কাছে ওর টিউশন পড়তো, তো তার এক মেয়ে ছিল, সেই মেয়েও কিন্তু ওই শম্পার যে বাপের বাড়ি তার যাতায়াত ছিল। তো সেই মেয়েটি হঠাৎ করেই আসে ওর কাছে এবং এসে বলে যে ওর সেই যে বান্ধবী ছিল, তো সেই বান্ধবীটা আমি বললাম যে ছোট থেকেই প্রচুর ছেলের সাথে আর কি প্রেমালাপ ছিল। তো সেই সময় ওই বান্ধবী যার সাথে মানে প্রেম ছিল, তো সে তাকে বিয়ে না করে অন্য আর একটা ছেলের সাথে দীঘায় পালিয়ে গিয়ে যে বিয়ে করবে সেরকম একটা কিছু প্ল্যান করছে। এবং এই যে প্ল্যানটা, সেই প্ল্যানটার কথা শম্পার দিদিমণির যে মেয়ে ছিল, মানে যার কাছে টিউশন পড়তো, তার মেয়ে এসে শম্পাকে কথাটা বলে যে এরকমভাবে যে ছেলেটার সাথে প্রেম আছে তাকে বিয়ে না করে অন্য একটা ছেলের সাথে দীঘায় পালিয়ে গিয়ে বিয়ে করার একটা প্ল্যান করছে। এবার এই কথাটা যখন ও শোনে, তখন ওর বিয়ে হয়ে গেছে এবং তার বিয়ের পরে এই শম্পার সাথে কিন্তু ওর ওই সেই বান্ধবীর খুব বিশাল যে যোগাযোগ ছিল সেরকম কিন্তু নয়। আর এটা আমি বহুদিন আগের কথা বলছি, আর ও একটা খুবই নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করতো, ফলে ওই ফোন করে করে কথাবার্তা বলা এইসব কিন্তু কিছু ছিল না। এবার ও যখন মানে শুনলো কথাটা, ওর তো মানে ভীষণ মানে অবাক লাগে যে এরকম আবার কি। তো যাই হোক, তো কথাটা শোনে, কিন্তু সেদিন আবার বাড়িও চলে আসে, মানে ওর শ্বশুর বাড়িতে চলে আসে। এই ঘটনা ঘটলো, ও শুনলো, শুনে ওর নিজের শ্বশুর বাড়িতে চলে এলো। এর কিছুদিন পরে হঠাৎ করেই, মানে কোনোখানে কোনো কথা নেই, বার্তা নেই, কিছুই নেই, ও কিছু জানেও না শম্পা, ঠিক কিছুদিন পরে হঠাৎই এই শম্পার শ্বশুর বাড়িতে মানে প্রায় 4-5 জন লোক বাড়িতে এসে জড়ো হয়। এবং যার মধ্যে ওই যে 4-5 জন যে লোক ছিল, সেই লোকগুলোর মধ্যে ওই বান্ধবীর কাকা ছিল, মানে ওই যে বান্ধবী আর কি পালানোর প্ল্যান করছিল, যেটাও খবর পেয়েছিল, সেই বান্ধবীর কাকা এবং আরও বেশ কিছু লোক। এবারে হঠাৎ করেই ও যখন দেখছে যে ওর শ্বশুর বাড়িতে ওই লোকগুলো এসে হাজির হয়েছে, তো তখন ও না খুব অবাক হয়ে যায়। এবং আসার পরে মানে এই ওর যে ওই পালিয়ে গেছে যে ওই বান্ধবীটা, সেটার জন্য যেহেতু ওর সাথে একটা খুব ভালো বন্ধুত্ব ছিল, সেইটা নিয়ে একটা ঝামেলা অশান্তি পেকেছে। এবং সেই ঝামেলা হয়েছে বলেই যে হঠাৎ করে বাড়ির মেয়ে পালিয়ে চলে গেল, কোথায় গেল কেউ কিছু জানে না। তো ভেবেছে যে মানে এ সব কিছু জানে, মানে শম্পার সাথে যেহেতু একসময় খুব ভালো বন্ধুত্ব ছিল, তো সেই জন্য এসেছে। এবারে দেখুন, শম্পাই বেশ বিষয় কিছুই জানে না, কিন্তু ওর শ্বশুর বাড়িতে এরকম জনা পাঁচেক লোক এসে ঝামেলা করছে, কথা শোনাচ্ছে, এইটাই না মানে ওর খুব রাগ হয়। খুব স্বাভাবিকভাবেই রাগ হতেই পারে। এবং সেই সময় যেহেতু ওর বয়সও খুব কম ছিল, তো ও না সব কিছুর মাঝখানে একটু রেগে যায়। এবং রেগে গিয়ে তখন ওর একটা কথা বলে, এবং যেটা ও লিখেছে ওই সেটাই আপনাদেরকে বলছি। তো তখন বলে যে মানে ওর আর কি মনে হয় যে ওনার ভাইজি পালিয়ে গেছে, আমি নাকি তাকে মানে সেটাতে ওর কি করার আছে। এবং ওই যে যারা লোকগুলো এসেছিল, মানে ওই বান্ধবীর কাকাসহ যারা লোকগুলো এসেছিল, তারা মানে বলতে থাকে যে এই শম্পা নাকি তাদের যে ভাইজি পালিয়ে গেছে, সেই শম্পা নাকি তাকে মানে পালাতে সাহায্য করেছে, এবং সে নাকি তাকে দীঘার বাসে তুলেও দিয়েছে, এবং সেটা নাকি অন্য কেউ একজন দেখেওছে, যেখানে পুরো বিষয়টার মধ্যে ও কিছুই জানতো না। তো এই জিনিসটা যখন হয়, ও যখন শোনে, ও তো ভীষণ অবাক হয়ে যায় যে আমি জানি না ও কার সাথে পালিয়েছে, কখন পালিয়েছে, এবং ও নাকি বাসে তুলে দিয়েছে শম্পা, এবং সেটা নাকি অন্য একজন দেখিয়েছে, পুরোটাই তো মিথ্যে কথা। তো এরকম একটা অ্যালিগেশন যখন ওর বিরুদ্ধে আনা হয়, ওর প্রচণ্ড খারাপ লাগে এবং খুব রেগে যায়, এবং যথারীতি অস্বীকার করেছে। এবং ও পরিষ্কার বলে যে কাজটার সাথে আমি যুক্তই নই, যে কাজটা আমি করিও নি, সেটার দায়ভার আমার কি করে হবে। তো তখন ও রেগে গিয়ে মানে একটা কথা বলে বসে। তখন ও বলে যে ওনাদের মেয়ে 10 জনের সাথে প্রেম করে একজনের সাথে পালাবে, তার দায় অন্য মেয়ে চাপবে, এটা হতে পারে না, এরকমই একটা কথাও বলে। এবং এই যে কথাটা বলে, এই কথাটা শুনে কিন্তু আরও ওদের বাড়ির লোক যারা এসছিল, তারা আরও প্রচণ্ড ওর উপরে রেগে যায়। মানে বুঝতেই পারছেন যে
মানে এখনকার মানে সবসময় সত্যি কথা খুব কড়া হয়, এবং সেই সত্যি কথাটা শোনার মতো সৎ সাহস কিন্তু অনেক মানুষের মধ্যেই থাকে না। তো যথারীতি ওনাদের বাড়ির মেয়ে পালিয়ে গেছে এবং এই বান্ধবী নিজে কিছু জানেন, এবং সে যখন সরাসরি কথাটা বলে ফেলে, ওদের বাড়ির লোক আরও প্রচণ্ড রেগে যায় এবং রীতিমতো ওকে শাসিয়ে চলে যায়। এবার যেই সময় ঘটনাটা ঘটে সেই সময় কিন্তু মানে ওর হাজব্যান্ডও বাড়িতে ছিল না। এবার হাজব্যান্ড কাজ থেকে আসে, এবার কাজ থেকে আসার পরে শম্পা পুরো বিষয়টা ওর হাজব্যান্ডকে বলে। কিন্তু দেখবেন কিছু কিছু মানুষ আছে মানে যারা অতটা বেশি সাপোর্টিভ হয় না, বা তারা নিজেদের জায়গা থেকে নিজের হাজব্যান্ড বা ওয়াইফের পজিশনটা ঠিকমতো বুঝতে চায় না। তো শম্পার ক্ষেত্রেও কিছুটা সেরকমই ঘটনাটা ঘটলো। যেহেতু শম্পার হাজব্যান্ড মানে এই ধরনের কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়াতে পছন্দ করতেন না, ফলে উনি কিন্তু বিষয়টা একেবারেই গুরুত্ব দেন না, এবং যেটা শম্পা লিখেছে ইমেলে যে ওনার স্বামী একেবারেই সাপোর্টিভ কাইন্ডের ছিল না। যাই হোক, তো এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু মানে শম্পার মনে একটা বিশাল অশান্তির সৃষ্টি হয়, কারণ বাড়ি বয়ে এসে এতগুলো লোক এভাবে বলে গেল, ওদিক থেকে হাজব্যান্ডেরও সেরকম সাপোর্ট নেই। তো সব কিছু মিলিয়েই ওর মনের মধ্যে একটা খুবই বিষাদ সৃষ্টি হয়, যেটা খুবই স্বাভাবিক। এইবারে কি হলো, এই ঘটনা ঘটার বেশ কিছুদিন পরে শম্পা যেটা জানতে পারলো যে ওই যে বান্ধবী মানে পালিয়ে বিয়ে করেছিল সে ফিরে এসেছে, এবং ফিরে আসার পর তার বাপের বাড়ি এবং যে ছেলেটির সাথে পালিয়েছিল অর্থাৎ সেই বান্ধবীর শ্বশুর বাড়ি, দুই বাড়ি থেকেই কিন্তু ওদের এই পালিয়ে গিয়ে বিয়ে করাটাকে মেনে নিয়েছে। এবং এই যে মেনে নিয়েছে, শুধু মেনে নিয়েছে তাই নয়, মেয়ে যে পালিয়ে গিয়ে একজনকে বিয়ে করেছে এবং যাকে বিয়ে করেছে তার মানে একটা বড় দোতলা বাড়ি রয়েছে এবং ছেলেটাদের যথেষ্ট টাকা পয়সা রয়েছে, এই বিষয়টা নিয়ে মেয়ের বাড়ির লোক রীতিমতো গর্ব করছে। এবার দেখুন, এরকম একটা কথা যখন কানে আসে তখন যথারীতি শম্পার মনে একটু রাগ হয় যে সব কিছু যখন মিটমাট হয়েই গেল, ওরা যখন মেনেই নিয়েছে, তাহলে শুধুমাত্র আমার বাড়িতে এসে কেন ঝামেলাটা করলো, আমার শ্বশুর বাড়িতে এসে ঝামেলা করলো, আমার হাজবেন্ড আমাকে খারাপ ভাবলো, এবং যে মানুষটা এমনিও ঝগড়া অশান্তি অতটা পছন্দ করে না, শুধুমাত্র তার কাছেও একটা খারাপ বার্তা গেল। তো এই বিষয়টা নিয়ে না ওর মনের মধ্যে একটা রাগ সৃষ্টি হয়, সেটা খুব স্বাভাবিক। যাই হোক, তো তারপরে আসে জামাই ষষ্ঠী। এবার এই জামাই ষষ্ঠীর সময় শম্পার মা শম্পার শ্বশুরবাড়ি যায় এবং সেখানে গিয়ে সে তার নিজের মেয়ে জামাইকে যথারীতি নিমন্ত্রণ জানিয়ে আসে জামাই ষষ্ঠীতে আসার জন্য। কিন্তু সে মানে ওই যে বাড়িতে এসে যে ঝামেলা করে গেছিল, এই বিষয়টা কিন্তু শম্পার হাজব্যান্ডের খুব খারাপ লাগে, এবং সেই জন্যই স্বামী এক প্রকার যাবে না বলেই মানে ওই জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে ওর বাপের বাড়ি, শম্পার বাপের বাড়ি যাবে না বলে মনস্থির করে ফেলে। এবার এই যে যাবে না বলে যে মনস্থিরটা করেছিল, এটার পিছনে কিন্তু ওই কারণটাই ছিল, যেহেতু শম্পার বাপের বাড়ির পাড়ার লোকেরা এসে ওর বাড়ির সামনে ঝামেলা করেছে, এই বিষয়টা ওরা হাজব্যান্ডের একদম ভালো লাগেনি, তো সে জানিয়ে দেয় যে সে যাবে না। এবার জামাই ষষ্ঠীর দিন যথারীতি শম্পার তো বাপের বাড়ি যেতে ইচ্ছে করছে, তো ও কী করে, ও একাই বাপের বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার আমি বলেছিলাম যে ওই বান্ধবীর বাড়ি কিন্তু এই শম্পার বাড়ির একদম কাছেই ছিল, মানে ওর বাড়িতে যেতে গেলে ওই বান্ধবীর বাড়ির পাশ দিয়েই ওর বাড়িতে ঢুকতে হবে। তো এইবারে যখন ও বাপের বাড়ি কাছাকাছি মোটামুটি চলে এসছে, তো সেইখানে ওর মায়ের সাথে মানে ওর মা দেখছে যে মেয়ে জামাই আসছে কিনা। তো স্বাভাবিকভাবেই যখন শম্পার মা দেখছে যে শুধু মেয়ে আসছে জামাই আসছে না, তো ওনার একটু খারাপ লাগে এবং উনি জিজ্ঞেস করে যে জামাই কোথায়। জামাই ষষ্ঠী মেইনলি জামাইকে নিয়েই অনুষ্ঠান, তো সেই জামাইকে না দেখতে পেয়ে যথারীতি উনি জিজ্ঞেস করেছেন। তো এই কথাটা যখন ওই রাস্তার উপরেই ওনার মা শম্পার মা জিজ্ঞেস করে, তো শম্পার মনে একটা দুঃখ ছিল, একটা চাপা ক্ষোভ ছিল, তো সেই জন্য বলে মানে ওটা সামনাসামনিই বলে দেয় যে বাজে পাড়ার বাজে লোকেরা গিয়ে আমার বাড়িতে ঝামেলা করে এসেছে বলেই তো তোমার জামাই এলো না, এই কথাটাও বলে দেয়। এবং যেহেতু কথাটা যেখানটা বলেছিল সেটা ছিল ওর বান্ধবীর যে বাড়ি, সেই বান্ধবীর বাড়ির কাছাকাছি, এবার ও যেই কথাটা বলে সেই কথাটা কোনোভাবে ওই বান্ধবীর মায়ের কানে পৌঁছে যায়। এবার যথারীতি সন্ধেবেলা যখন সারাদিন ভালোভাবে কাটে এবং সন্ধেবেলা যখন ও বাড়ি যাবে শম্পা, তো সেই সময় বান্ধবীর মা ওকে ডেকেছে, মানে রাস্তায় ডেকেছে, এবং ডেকে ওকে পরিষ্কার জিজ্ঞেস করে যে সকালে ও যে কথাটা বলেছিল সেটা কাকে উদ্দেশ্য করে বলেছিল। এইবার এই বিষয়টা নিয়ে ওই বান্ধবীর মায়ের সাথে শম্পার একটা মানে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এবার দেখুন, এইখানে ও যে কথাটা বলে সেটা তো কেউ ভুল কথা বলেনি, কারণ ওর বাড়ির সামনে গিয়ে এইভাবে বলে আসাটা ওদের বাড়ির লোকের একেবারে অনুচিত হয়েছে। এবার ওই যে আমি বললাম যে সত্যি কথাটা অনেকেই সহ্য করতে পারে না, তো
আর এই বান্ধবীর মা ছোট থেকেই ওদেরকে একদম সহ্য করতে পারতো না। তো এইটা নিয়ে মানে ওর উপরে কথা কাটাকাটি থেকে ওর উপরে পুরো চড়াও হয় এবং ওর চুলের মুঠি ধরে মারতে শুরু করে। এবং এখানে সে শুধু ওই বান্ধবীর মা ছিল তাই নয়, বা এই বান্ধবীর এক জেঠু ছিল, সেই জেঠুর যে মেয়ে ছিল সেও ওকে মারতে শুরু করে দেয়। ইভেন ও যেটা লিখেছে ইমেলে, যে বান্ধবীর যিনি কাকা ছিলেন তিনি নাকি ও শম্পাকে লাথি মারা শুরু করে। এতটাই ওর উপরে রাগ, সেই রাগ কী জন্য এত রাগ, কিসের ওদের এত আক্রোশ ছিল শম্পার উপর, সেটা ও নিজেও জানে না, যেটা ও ইমেলে লিখেছে। প্রথম থেকে ওদেরকে ভীষণ তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখতো। তো যাই হোক, যে ওর উপরও একটা হিংসে ছিল, যেহেতু ওর ভালো একটা বাড়িতে বিয়ে হয়েছিল, ওর হাজব্যান্ড ভালো ব্যবসা করতো, তো ওকে ওই রকমভাবে মারধর করতে শুরু করে। এবার এই যে শম্পাকে মারধর করছে, এটা দেখে ওর পাশের বাড়ির লোক, ওর নিজের মা, সবাই ছুটে এসে ওকে কোনো রকমে ওখান থেকে ওকে উদ্ধার করে। এবার ওর উপরে শুধুভাবে চড়াও হয়েছে, ওকে এভাবে মারধর করেছে, এটাও না যেটা শম্পা আমি যেটা ঘটনা পড়ে বুঝলাম, এবং মানুষ হিসেবে শম্পা কিন্তু প্রচণ্ড একটা স্ট্রং মানুষ, এবং এই যে ওর উপরে যে বিনা কারণে অত্যাচার হলো, সেটা কিন্তু ও ভাবে যে না, এটাকে আমি কোনোভাবে মেনে নেব না। ও এটার প্রতিবাদ করে এবং এটা রুখে দাঁড়ায়। সেই জন্য ও ওই দিনই, যেদিন ওর সাথে এই ঘটনাটা ঘটে, সেদিন ও একদম সঙ্গে সঙ্গে থানায় চলে যায় এবং মনস্থির করে যে যারা আমার উপরে অত্যাচার, ওই অন্যায় করলো, আমি তাদের বিরুদ্ধে এফআইআর করবো, এটা বড় পদক্ষেপ নেব। এবং ওর মাথায় তখন এতটাই জেদ চেপে যায় যে এতে যদি ওর বিয়ে টিকবে, না টেকায় না টিকবে, কিন্তু যারা ওর সাথে এরকম অন্যায় করলো, ও ভাবছে যে না, তাদেরকে কোনোভাবে আমি ছেড়ে দিতে পারি না। এবারে আমি বললাম যে ওর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ওর হাজব্যান্ড একদমই এসব ঝামেলা অশান্তি পছন্দ করতেন না, এবং পুরো বিষয়টা শুনে যে শম্পাকে সাপোর্ট করবে সেরকমও কিন্তু উনি ছিলেন না। তো যাই হোক, তো এই সমস্ত কিছু জেনেও ও অন্যায়ের প্রতিবাদ করে এবং সোজা থানায় চলে যায়, এবং ওখানে যিনি কর্তব্যরত অফিসার ছিলেন তাকে পুরো বিষয়টা জানায়, এবং সেই অফিসারও ওর কথা শুনে সঙ্গে সঙ্গে রাতের বেলা ধরপাকড় করা শুরু করে। এবং ওই যে ও নালিশ জানিয়েছিল, তার জন্য কিন্তু ওই বান্ধবীর মা ধরা পড়ে, কিন্তু ওই বান্ধবীর যিনি কাকা ছিলেন সে পালিয়ে যায়। এবং ঘটনাটা এরকম ঘটে যে ওই দিন রাতে আবার ওর হাজব্যান্ড, যেহেতু ও বাড়ি ফিরছিল না বলে, ওর হাজব্যান্ড রাতের বেলা ওকে বাড়ির সামনে নিতে আসে, কিন্তু সে ওকে দেখতে পাচ্ছে না, ও বাড়ি থেকে বেরোয়নি। আর ও তো এই সমস্ত শম্পা তখন এই সমস্ত পুলিশের কাছে গিয়ে কেস করা, এই সমস্ত কিছু নিয়ে বিজি ছিল, ফলে সেই সময় ও যে ওর হাজব্যান্ডের সাথে দেখা করে এই সমস্ত কথা বলবে, সেরকম কোনো সুযোগও পায়নি। এবার ওর হাজব্যান্ড আবার ওখানে যে ওকে নিতে এসছিল, সেখানে বিভিন্ন লোকের মুখ থেকে পুরো ঘটনাটা শোনে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এই সময়টা, যে সময়টা শম্পার উপরে এই ধরনের অত্যাচার হলো, সেই সময়টা তো শম্পা তো মনে মনে এক্সপেক্ট করছে যে ওর হাজব্যান্ড অ্যাকচুয়ালি ওর সাথে এসে দাঁড়াবে, ওকে সাপোর্ট করবে, কিন্তু ঘটনাটা পুরো উল্টো হয়। ওর হাজব্যান্ড এই সমস্ত কিছু শুনে বাড়ি চলে যায়, এবং পরের দিন অ্যাটাচি করে ওর কিছু জিনিসপত্র দিয়ে ওর বাড়ির সামনে রেখে চলে যায়। সেটা ওর হাজব্যান্ড সে সময় বোঝাতে চাইছিল যে এত ঝামেলা অশান্তির মধ্যে আমি থাকতে চাই না বাবা, তুমি তোমার বাপের বাড়িতে থাকো। এই ঘটনাটা যখন ঘটে, ও তখন আরও মানসিক দিক থেকে খুব বিপর্যস্ত হয়ে পড়ে, কারণ ওর সবে বিয়ে হয়েছে, খুব বেশি দিন হয়নি বিয়েও হয়েছে। তার মধ্যে ওর ওকে শুধুমুধু ওর বান্ধবীর বাড়ির লোকের এভাবে নির্যাতন করলো, অত্যাচার করলো। ইভেন হাজব্যান্ডের কাছ থেকেও যে সাপোর্টটা ওর পাওয়া উচিত ছিল, বা যে জায়গাটা ওর বোঝা উচিত ছিল, সেটা না হয় পুরো রিয়াকশানটা উল্টো হলো। তো বুঝতেই পারছেন যে এই নিয়ে কিন্তু একটা ওর জীবনে বিশাল ঝড় আসে সেই সময়টা, মানসিক দিক থেকে তখনও প্রচণ্ড রকমভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। যাই হোক, তো এরকম যখন ঘটনাটা ঘটলো, তো তখন ওই বান্ধবীর মাকে তো অ্যারেস্ট করে পুলিশ রেখে দিয়েছিল, এবং পুলিশ বলেছিল নাকি যে আপনার দেওর, যেহেতু ওর কাকা পলাতক ছিল, বলেছিল আপনার দেওরকে খুঁজে নেওয়া পাওয়া অবধি আপনাকে কিন্তু ছাড়া যাবে না। আবার এদিকে যখন ওর হাজব্যান্ড ওর সমস্ত জিনিসপত্র বাপের বাড়ির সামনে দিয়ে চলে যায়, তো তখন না ওর একটা মনে ব্যাপার আসে যে না, যাই হোক, আমাকে বিয়েটা বাঁচাতে হবে, কারণ বুঝতেই পারছেন ওর মা একা সমস্ত সংসারটা চালায়, ও ছাড়াও আরও 3 বোন রয়েছে। তো এই সমস্ত কিছুর বিষয়কে ও যখন চিন্তাভাবনা করে, তখন ওর মনে আর কি ও একটা জিনিস বিশ্বাস করতো যে যারা আমার উপরে এতটা অন্যায় অত্যাচার করলো, তারা হয়তো কোনো না কোনোভাবে তাদের প্রাপ্য শাস্তিটুকু পাবে।
তো সেই জন্যই আবার ওর মা কি করলো, শম্পার মা ওর জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে শম্পাকে নিয়ে ওর হাজবেন্ডের বাড়িতে দিয়ে এলো। এবং ওর হাজবেন্ডের বাড়িতে যতই দিয়ে আসুক তারপরেও কিন্তু মানে প্রচুর মানে অশান্তি হয়েছিল ওর হাজবেন্ডের সাথে ওর এই পুরো বিষয়টাকে নিয়ে। যাই হোক, তো কোনো রকমে আর কি ওর সংসারটাকে ওইভাবেই কন্টিনিউ করলো এবং তার কয়েক বছরের মধ্যেই শম্পার এক ছেলে এবং এক মেয়ে হয়। এইবারে যখন এই শম্পার ছেলেমেয়েরা মোটামুটি ওই প্রাইমারি স্কুল টুলে পড়ে, মানে অনেক বছর কেটে গেছে মাঝখানে, সেই সময় এই শম্পার মা শম্পাকে একটা ইনফরমেশন দিল, মানে সেটা উনিও হয়তো তখন জানতে পেরেছেন। তো বলছে যে সেই যে বান্ধবী ছিল, সেই বান্ধবী নাকি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল এবং সেই আত্মহত্যার যে চেষ্টাটা করেছিল তার হাজবেন্ড তাকে বাঁচাতে গেছিল এবং সেই হাজবেন্ডও নাকি আগুনে পুড়ে মারা যায়। এবং ওই বান্ধবী মানে প্রচণ্ড রকমভাবে সিরিয়াস ইনজিওর হয়েছিলেন, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করতে, তাকে হসপিটালাইজ করা হয়েছে। এবং এই কথাটা যখন ও শোনে শম্পা, ও না মানে প্রচণ্ড অবাক হয়ে যায়, যাকে বলে মানে পায়ের তলা থেকে ওর মাটি সরে যায়। মানে এত কিছু হয়েছিল এই বান্ধবীকে কেন্দ্র করে, বান্ধবীর বাড়ির লোক ওকে এত খারাপ কথা বললো, ওকে মারধর করলো রীতিমতো। সেই বান্ধবীর এরকম একটা ঘটনা যখন ও এতগুলো বছর বাদে শুনছে, ও না মানে খুব অবাক হয়ে যায়। মানে এটাকেই হয়তো বলে, কি বলবো, মানে এটাকেই হয়তো বলে যে কর্মফল। এবং আরও আপনারা শুনলে বুঝতে পারবেন আরও কি কি হয়েছিল। মানে মানুষ যখন খারাপ কাজ করে, অন্যের ক্ষতি করে, তখন সে নিজেকে খুব শক্তিশালী মনে করে, খুব বলবান মনে করে। কিন্তু সময় হচ্ছে সেই আসল জিনিস যেটা কিন্তু একটা মানুষকে মানে উপর থেকে নিচেও ফেলতে পারে বা নিচ থেকে অনেক উপরেও তুলে দিতে পারে। যাই হোক, তো এটা তো শোনে। এরপরে আর ওর মা বলে যে ওর যে ওই বান্ধবীর কাকা ছিল, যে কাকা ওকে লাথি মেরেছিল, সেই কাকা নাকি মানে হঠাৎ করেই সারা জীবনের মতো প্যারালাইসিস হয়ে যায় সেই কাকার। আর ওই যে জেঠুর মেয়ে ছিল, যে ওকে ও যে জেঠুর মেয়ে চুলের মুঠি ধরে মেরেছিল, সে নাকি একটা বড় সড়ো রোগে আক্রান্ত হয় এবং সেও মারা যায়। আর ওই যে বান্ধবীর মা, যিনি ওদেরকে ছোট থেকে তুচ্ছতাচ্ছিল্য করতো, ওরা গরিব ছিল বলে, লোকের বাড়িতে কাজ করতো বলে, সেই বান্ধবীর মা মানে পুরো পারিবারিক অবস্থা এমন হয়ে যায় যে ওই বান্ধবীর মাকে এখন পরিচারিকার কাজে নিযুক্ত হতে হয়েছে তার সংসার ঘর চালানোর জন্য। এবং এরও কিছুদিন পরে শম্পা ওর বোনের থেকে শুনতে পায় যে ওই যে বান্ধবী ছিল, যে আর কি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল, সে হাসপাতালে বহুদিন ওভাবে থাকার পরে কিন্তু সে মারা যায়। এবং সেই বান্ধবীর কিন্তু 3টে মেয়ে ছিল। এবং পরে যখন জানার চেষ্টা করে যে হঠাৎ করে সে বান্ধবীর যে মারা গেল, সে আত্মহত্যা কেন করলো, তো তখন জানতে পেরেছিল সে নাকি বেশ কিছু টাকা ধার করেছিল। এবং বুঝতেই পারছেন, টাকা ধার যদি আপনি করেন, সে আজ না হোক কাল আপনাকে সে টাকা ফেরত দিতেই হবে। কিন্তু ও সেই টাকাটা না ফেরত দিতে পারেনি এবং সেই জন্যই কিন্তু আত্মহত্যার পথটা বেছে নিয়েছিল। এবং ওই বান্ধবীর যে ভাই ছিল, সেই ভাইয়ের বউ নাকি কোনো একটা কারণে সেই ভাইয়ের সাথে ভাইয়ের বউয়ের কোনো একটা অশান্তি হয় এবং ভাইয়ের বউ নাকি ওই একই রকমভাবে যেভাবে ওই বান্ধবী গায়ে আগুন দিয়েছিল ঠিক সেভাবেই নাকি মানে আগুন দিয়ে মারা যায়। এবং এই পুরো জিনিসটা শম্পার জীবনে একটা প্রত্যক্ষ করা কর্মফলের একটা, যাকে বলে সত্যি নিদর্শন হয়ে রয়েছে। এবং এটা আমাদের সকলের বিশ্বাস করা উচিত যে খারাপ কাজ থেকে নিজেকে সবসময় দূরে রাখতে হবে এবং খারাপ করা বা খারাপ চিন্তা করা অন্যের জন্য, এটা কিন্তু সত্যিই খুব খারাপ। যাই হোক, এটাই ছিল ঘটনা। আমার তো ঘটনাটা পড়ে একটা জিনিসই মনে হয়েছে যে সত্যি কারো বিশ্বাস করুক বা না করুক, কর্মফল সত্যিই হয়। তাই অন্যের ক্ষতি করার আগে, মানে অন্যের খারাপ কিছু ভাবার আগে বা খারাপ করবোই চিন্তা করার আগে সবার আগে কিন্তু নিজেরও যে এরকম হতে পারে বা এর থেকেও খারাপ হতে পারে সেই ভাবনাটা অবশ্যই ভাবা উচিত। সকলে ভালো থাকবেন। আশা করি দুটো ইনসিডেন্টে আপনাদের ভীষণ ভালো লেগেছে। কমেন্টে জানাবেন। আর প্লিজ এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আর সকলের সাথে একটু চ্যানেলের ঘটনাগুলো শেয়ার করে দিন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।